গল্পের ঠিক চ্যানেলে আমি সুদীপসা আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। আজ ১৪ই ফেব্রুয়ারি। ভালোবাসার দিন হিসেবে এই দিনটি আমাদের কাছে পরিচিত। কিন্তু আমার মনে হয় সারা বছরের মধ্যে শুধু এই একটি দিনই কি ভালোবাসার দিন? না, এই একটি দিন নয়। আর শুধু স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকাই নন। ভালোবাসা থাকা উচিত পৃথিবীর প্রতিটি সম্পর্কের মধ্যে, বছরের ৩৬৫ দিনই। ভালোবাসা দিবসে ভালোবাসার একটা সুন্দর মিষ্টি ঘটনা আজ আমি আপনাদের শোনাব। শুনবেন তো? আসুন তাহলে শুরু করা যাক। প্রদ্যুম্ন কুমার মহানন্দিয়া বা পি.কে. মহানন্দিয়া ওড়িশার খুব গরিব নিম্নস্তরের এক পরিবারে ১৯৪৯ সালে জন্মেছিলেন। সেই সময় দেশ কেবল স্বাধীনতা অর্জন করেছে। দেশ তখনও সেভাবে শৃঙ্খলাবদ্ধ হয়নি। সমাজে উঁচু স্তর নিচু স্তরের মানুষের মধ্যে বিস্তর ভেদাভেদ ছিল। পি.কে. মহানন্দিয়া এই রকম একটি নিচু স্তরের দলিত সম্প্রদায়ের মধ্যে জন্মেছিলেন। ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে প্রতিনিয়ত সর্বক্ষেত্রে তিনি অবহেলিত আর উপেক্ষিত হয়েছেন। মাঝে মাঝে যখন ছোট্ট শিশু হৃদয় নিজের মায়ের কাছে এসে অশ্রুসিক্ত চোখে জানতে চাইত তাদের সঙ্গে অন্যান্য মানুষজন কেন এত বাজে ব্যবহার করেন, তখন তার মা হাসি মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেন, চিরদিন এইরকম থাকবে না, দেখবি। মহানন্দিয়ার মা বলতেন তার হাতের রেখায় নাকি লেখা ছিল কোনো জঙ্গলের অধিকারিণী বিদেশিনী কন্যা তাকে বিয়ে করতে আসবেন, যার রাশি হবে বৃষ আর যিনি সঙ্গীদের প্রতি অনুরক্তা হবেন। এই কথা শুনে মহানন্দিয়া মনে মনে হাসতেন, কারণ তিনি জানতেন তারা হচ্ছেন দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ। কোনো বিদেশি কন্যা কেন তাকে এসে বিয়ে করবেন? মহানন্দিয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, মানুষের মুখ চেহারা আঁকতে পারতেন। অর্থনৈতিকভাবে তো সচ্ছল পরিবার ছিল না তাদের, তাই পড়াশোনা শেষ করে মহানন্দিয়া চলে যান দিল্লি। সেখানে কনউট প্লেস বলে একটি জায়গা আছে, যেখানে এই ধরনের বহু আর্টিস্ট রাস্তায় বসে মানুষের ছবি এঁকে পোর্ট্রেট বানিয়ে টাকা রোজগার করেন এবং জীবিকা নির্বাহ করেন। পি.কে. মহানন্দিয়াও সেই রকম দিল্লির সিপি অর্থাৎ কনউট প্লেসে একজন পোর্ট্রেট আর্টিস্ট হিসেবে নিজের কাজ শুরু করেন। বাকি আর্টিস্টরা যেখানে ১ ঘন্টা ২ ঘন্টা ধরে বসে সাবজেক্টের ছবি আঁকতেন, সেখানে মহানন্দিয়া বলেন মাত্র ১০ মিনিটের মধ্যেই তিনি মানুষের পোর্ট্রেট এঁকে দিতে পারবেন। স্বভাবতই চারিদিকে এই কথাটি ছড়িয়ে পড়ে, তার প্রসারও বাড়তে শুরু করে। বিভিন্ন খবরের কাগজেও মহানন্দিয়াকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। ওনার নাম আর কৃতিত্বের কথা দেশের সীমা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। সুদূর সুইডেন নিবাসী ১৯ বছর বয়সী এক কন্যা নাম শার্লট ভন স্কেডভিন ভারতের প্রতি খুব আকৃষ্ট ছিলেন। ভারতের সংস্কৃতি জানার খুব কৌতূহল ছিল তার। সেই সঙ্গে কোনোভাবে তিনি এই পি.কে. মহানন্দিয়ার নামও জানতে পারেন এবং তার শখ হয় তিনি ভারতে এসে এই পি.কে. মহানন্দিয়ার কাছ থেকে নিজের একটি পোর্ট্রেট আঁকাবেন। সেই মতো ১৯৭৫ সালে শার্লট ভারতের দিল্লিতে আসেন। তবে তিনি কিন্তু আকাশপথে বিমানে আসেননি। স্বাধীনতার যুগে কলকাতা থেকে ইংল্যান্ড পর্যন্ত সড়ক যোগাযোগ ছিল, যাতায়াতের যানও ছিল। এই রাস্তাটিকে বলা হতো হিপি ট্রেইল রুট। এই রাস্তা ধরে ২২ দিনের যাত্রাপথ অতিক্রম করে তুর্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে শার্লট ভারতে এসেছিলেন। দিল্লিতে তিনি পি.কে. মহানন্দিয়ার সঙ্গে দেখাও করেন এবং নিজের ইচ্ছার কথাও তাকে জানান। বেশ কয়েকবার তিনি তার পোর্ট্রেট মহানন্দিয়াকে দিয়ে আঁকান। এইভাবে ধীরে ধীরে মহানন্দিয়ার সাথে শার্লটের একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। মহানন্দিয়া তাকে ওড়িশায় নিজের বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। শার্লট রাজিও হয়ে যান। জানা যায় শার্লট নাকি যেদিন তার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি সেদিন শাড়ি পরে মহানন্দিয়ার বাড়ি যান। মহানন্দিয়া শার্লটকে কোণারকের মন্দিরও দেখাতে নিয়ে যান। মহানন্দিয়া পরিবারের সহজ সরল জীবনযাপন দেখে শার্লটের খুব ভালো লাগে। একে অপরের প্রতি আরও বেশি আকৃষ্ট হন এবং তারা বিবাহ করেন। বিবাহের কিছুদিন পর শার্লট আবার তার নিজের দেশে ফিরে যেতে চান। তিনি মহানন্দিয়াকেও তার সঙ্গে যেতে বলেন, কিন্তু মহানন্দিয়া শার্লটের সঙ্গে সুইডেন যেতে চাননি, কারণ তার ইচ্ছা ছিল তিনি নিজে অর্থ উপার্জন করে সুইডেন যাবেন শার্লটের সঙ্গে দেখা করতে। সেই মতো
শার্লট আবার সেই হিপি ট্রেইল রুট ধরে নিজের দেশে ফিরে যান এবং মহানন্দিয়াকে তার কাছে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করে যান। মহানন্দিয়াও কথা দেন খুব শীঘ্রই তিনি আবার শার্লটের সঙ্গে সুইডেনে গিয়ে দেখা করবেন। শার্লট ফিরে যাওয়ার পরে মহানন্দিয়া খুব একা হয়ে যান, কিন্তু তারা দুজন তাদের কুশল বিনিময় করতেন চিঠিপত্রের আদান প্রদানের মাধ্যমে। অনেক চেষ্টা করেও মহানন্দিয়া শেষ পর্যন্ত সুইডেন যাওয়ার মতো অর্থ সঞ্চয় করতে পারেননি যাতে তিনি বিমানের টিকিট কিনতে পারেন। কিন্তু এদিকে শার্লটের সঙ্গে দেখা করার জন্য তার মনের উচ্চাটন ক্রমাগত বেড়েই চলেছে। শেষ পর্যন্ত নিজের যা কিছু ছিল সবকিছু বিক্রি করে যে অর্থ তিনি পান তাই দিয়ে একটি সাইকেল কেনেন এবং ঠিক করেন যে সড়ক পথে শার্লট দিল্লি এসেছিলেন সেই পথেই তিনি সাইকেল চালিয়ে সুইডেন পৌঁছাবেন। সেই মতো 1977 সালের 22শে জানুয়ারি নিজের সাইকেলে চেপে তিনি সুইডেনের পথে যাত্রা শুরু করেন। যাত্রাপথে যখনই টাকা পয়সা তলানিতে এসে পৌঁছয় তিনি তার যাত্রাপথের কোথাও থেমে সকলের জন্য ছবি এঁকে দিয়েছেন, পোর্ট্রেট বানিয়ে দিয়েছেন, আর এইসব আঁকার প্রতিদানে কেউ তাকে অর্থ দিয়েছেন, কেউ খাদ্য দিয়েছেন, আবার কেউ রাত কাটাবার জন্য আশ্রয় দিয়েছেন। এইভাবেই শুধু নিজের ভালোবাসার সাথে দেখা করবার জন্য তিনি এত বড় একটা পদক্ষেপ অবলীলায় নিয়েছিলেন। দৈনিক প্রায় 70 কিলোমিটার হারে 4.5 মাস ধরে সাইকেল চালিয়ে আনুমানিক 6000 কিলোমিটার অতিক্রম করে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ভিয়েনা, ইস্তাম্বুলের ওপর দিয়ে সাইকেল চালিয়ে শেষে কিছু মানুষের বদান্যতায় তিনি গোথেনবার্গ পৌঁছান ট্রেনে চেপে। 28শে মে সুইডেন গিয়ে পৌঁছান তিনি। তখনকার দিনে ভিসার জন্য এত কড়াকড়ি ছিল না। সুইডেনে পৌঁছেই তিনি শার্লট এবং তার বাবা মার সঙ্গে দেখা করেন। তাঁদের আশীর্বাদ নিয়ে শার্লটকে ওখানকার রীতিনীতি মেনে আবার বিবাহ করেন। উনি বলেন আজও তিনি শার্লটকে তেমনই ভালোবাসেন যেমন 1975 সালে বেসেছিলেন। সুইডেনে পৌঁছে ওখানকার সংস্কৃতি বুঝতে তার সময় লেগেছিল, কিন্তু শার্লট নাকি সবসময় তার পাশে থেকেছেন। এখন তাদের 2 সন্তান। মিস্টার পিকে মহানন্দিয়া এখন যথেষ্ট বড় নাম। তিনি সুইডেনেই থেকে যান এবং এখনও তিনি ছবি আঁকার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সুইডিশ গভর্নমেন্টের অ্যাডভাইজার অব আর্ট অ্যান্ড কালচার পদে নিযুক্ত। ওড়িশা গভর্নমেন্ট তাঁকে ওড়িশা কালচারাল অ্যাম্বাসেডর টু সুইডেন হিসেবে মনোনীত করেছে। যাওয়ার পথে তিনি বারবার ক্লান্ত হয়েছেন, সাইকেলে পায়ে আঘাত পেয়েছেন, কিন্তু শার্লটকে দেখতে পাওয়ার আনন্দে তিনি সমস্ত যন্ত্রণা উপেক্ষা করেও এগিয়ে গেছেন। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, জানি না কেন মানুষ আমার এই পদক্ষেপকে অনেক বড় মনে করছে। আমার মনে হয় আমার মন শুধু শার্লটের কাছে যেতে চেয়েছে, কিন্তু যেহেতু প্লেনের টিকিট কেনার সামর্থ্য ছিল না তাই বাধ্য হয়েই আমি এই সাইকেলের ওপর নির্ভর করি। উনি আরও বলেছেন, আই ওয়াজ সাইক্লিং ফর লাভ বাট নেভার লাভড সাইক্লিং, ইটস সিম্পল। শার্লট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আই বিকেম ইমোশনাল when Pique showed me the Konark. I had this image of the temple stone wheel framed in my study room back in London, but I had no idea where the place actually was, and when I was standing in front of it, only because of Pique, I just became very emotional. এনাদেরকে দেখলে মনে হয় সত্যি এনারা মেড ফর ইচ আদার। ভালোবাসা দিবসে এর থেকে সুন্দর ভালোবাসার একটা গল্প আর কি হতে পারে বলুন? তাই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।